ইসলামী ব্যাংক থেকে প্রতিদিন প্রায় ১,২০০ কোটি টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা। সংকট কাটাতে ২,৫০০ কোটি টাকার সহায়তা। ব্যয় পরিচালনায় সাহায্য নির্ভরশীল হচ্ছে সরকার। এডিবি থেকে মিলল $1 বিলিয়ন ঋণ। সম্ভাবনার দুয়ার খুলছে স্বাস্থ্য খাতে। ২০৩০ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার আশাবাদ। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি ইমদাদ হক। ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি এখনও চাপে রয়েছে। প্রতিদিন প্রায় ১,২০০ কোটি টাকার নিট আমানত তুলে নেওয়া হচ্ছে, যা ব্যাংকের জন্য বাড়তি চাপ। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে নগদ সহায়তা পাওয়ার পর দ্রুতই কেটে যাবে এমন আশাবাদ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনের। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, আমাদের চলতি হিসাব এখনও ইতিবাচক অবস্থায় রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি চালু হবে। বলেন, ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে চলমান আলোচনা এটি একটি ব্যবস্থাপনার বিষয় না, বরং রাজনৈতিক ইস্যু। এদিন টাকা ছাপিয়ে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। আমাদেরকে আজকে প্রথমবারের মতো ওরা ক্যাশ সাপোর্ট দিছে। সেটা দেওয়ার পরে আমাদের আজকে লেনদেনের কী অবস্থা, ওটা দিয়ে আমরা কতটা সংকলন করতে পারছি, সামনে আমরা কী প্রজেকশন আমাদের আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আজকে যখন আমরা সেবা দিছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে। কালকে তারা আরও বেটার সার্ভিস পাবে, আরও বেটার সার্ভিস। রাজস্ব আয়ের তুলনায় ব্যয় বাড়ছে দ্রুত গতিতে। ফলে সরকারের ঋণ নির্ভরতাও বাড়ছে সমান তালে। অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী হিসাব বলছে, আগামী ৩ বছরে সরকারের মোট ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কোটি টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ ও সুদ পরিশোধে বাড়তি চাপ উন্নয়ন ব্যয় সংকুচিত করবে। বেসরকারি খাতে বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও তৈরি করবে প্রভাব। দেলোয়ার দোলনের রিপোর্ট। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্যের উপর অনেকাংশেই নির্ভর করে দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও অগ্রগতি। সাম্প্রতিক বছরগুলোতে সরকারের আয় যতটা বাড়ছে, ব্যয় বাড়ছে তার বেশি। এতে ব্যয় মেটাতে দেশি বিদেশি ঋণের নির্ভর করতে হয় সরকারকে। ধারাবাহিক ব্যয়ের অংশ হিসেবে আগামী ৩ বছরে ঋণ আরও বাড়বে। ঋণ পরিশোধের চাপে বেসরকারি খাতে কমবে বিনিয়োগের প্রাপ্যতা, বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ। ২০২৬-২৭ অর্থ বছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ২৬,৩৩,১০০ কোটি টাকায়। পরের অর্থ বছরে যা আরও বেড়ে হবে ২৯,৫৬,৭০০ কোটিতে। ৩ বছর পর ২০২৮-২৯ অর্থ বছরে সরকারের মোট ঋণের স্থিতি হবে প্রায় ৩৪ লাখ কোটি। বিশাল ঋণের বোঝায় অভ্যন্তরীণ উৎসের অবদান থাকবে ১৮,৮০,০০০ কোটি টাকা, আর বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে ১৪,৯৭,৬০০ কোটি টাকায়। যে পরিমাণ রাজস্ব আদায়ের কথা বলা হয় সরকারের, সেই রাজস্ব আদায় তো করা যায় না। তো তখন সরকারের বাজেটকে কাটছাট করতে হয়। বিদেশি ঋণ পাওয়া যাচ্ছে না। রেভিনিউ মোবিলাইজেশন যদি বাড়ানো যেত, তাইলে এটা অর্থায়ন করা যেত, ঘাটতি কমতো। ব্যয় যদি সংকোচন করতে না পারেন, তাহলে আরেকটা অল্টারনেটিভ থাকে, সেটা হলো যেই রিজার্ভ আছে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেইটার উপর হাত দেওয়া। ঋণের সাথে পাল্লা দিয়ে বাড়বে আসল ও ঋণ পরিশোধের চাপ। নতুন অর্থ বছরে সুদ বাবদ পরিশোধ করতে হবে ১,২৭,৫০০ কোটি টাকা। ২ বছরের ব্যবধানে ২০২৮-২৯ অর্থ বছরে এই ব্যয় বেড়ে দাঁড়াবে ১,৬২,৭০০ কোটিতে। বাজেটের একটি বড় অংশই ঋণের মাসুল গুণে সংকুচিত হবে উন্নয়নমূলক কর্মকাণ্ড। নজরদারি প্রতিষ্ঠানগুলোকে যদি ঠিকভাবে কাজ না করতে দেই, যদি আমরা রাজনৈতিকভাবে ন্যূনতম জবাবদিহিতা সৃষ্টি না করতে পারি, তাহলে বাজেট বাস্তবায়নও প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তো রিজার্ভ আছে, বাংলাদেশ ব্যাংক থেকে ওই ডলারগুলো নিয়ে বাজেটকে অর্থায়ন করা, কিন্তু সেইটা তো আমার ওই বিপদ মোকাবেলার জন্য এইটা একটা অস্ত্র। সরকারের এই ঋণ বৃদ্ধির মূল কারণ রাজস্ব আয়ের ধীরগতি। গেল ৫ অর্থ বছরে রাজস্ব আয় মাত্র ৩৫% বাড়লেও ঋণ বেড়েছে ৪২%। নতুন অর্থ বছরে ৯,৩৮,০০০ কোটি টাকার এই বিশাল বাজেটের মধ্যে সরকারের পরিচালন ব্যয় ৬,০৫,০০০ কোটি টাকার বেশি। এখন দেখার বিষয়, এনবিআর রাজস্ব আহরণে কতটা তৎপর। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।
এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে $1 বিলিয়ন ঋণের অর্থ পাওয়া গেছে, এমন তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $35.62 বিলিয়ন, আর IMF এর গণনা পদ্ধতি অনুযায়ী যা $31.07 বিলিয়ন। এদিকে জুন মাসের প্রথম 10 দিনে দেশে রেমিট্যান্স এসেছে $1.2 বিলিয়ন, যা গেল বছরের একই সময়ের চেয়ে প্রায় 26% বেশি। অর্থাৎ গেল বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল $1 বিলিয়ন কম, আর চলতি অর্থ বছরে এখন পর্যন্ত দেশে এর পরিমাণ $33.95 বিলিয়ন। বাজেটের স্বাস্থ্য খাতে ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এবার। প্রথম প্রস্তাবিত বরাদ্দ 1% ছাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, প্রত্যাশিত সেবার মান নির্ভর করছে অর্থের স্বচ্ছ ও সুপরিকল্পিত ব্যয়ের ওপর। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জোর দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রীও। জিনিয়া কবির সূচনার রিপোর্ট। স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে ঐতিহাসিকভাবেই বাংলাদেশের মুখ খুব একটা উজ্জ্বল নয়। অভ্যুদয়ের পর থেকে কোনো বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ জিডিপির 1-এর ঘরে পৌঁছায়নি। এর ফলে চিকিৎসা ব্যয়ের অধিকাংশই যায় জনগণের পকেট থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ জিডিপির অন্তত 5% বরাদ্দ দেয়ার। দেশের বাস্তবতা বিবেচনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে জিডিপির অন্তত 1% বরাদ্দ দাবি জানিয়ে আসছিলেন, যা খুব একটা আমলে নেওয়া হয়নি। কিন্তু এবারই প্রথম স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 1% অতিক্রম করেছে। একে স্বাগত জানাচ্ছেন খাত সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদদের মত, প্রস্তাবিত বরাদ্দ স্বাস্থ্য খাতের জন্য বড় সম্ভাবনার দ্বার খুলেছে। প্রতিফলন ঘটেছে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সরকারের সদিচ্ছার। কিন্তু সাফল্য নির্ভর করবে স্বচ্ছ অর্থ ব্যয়, দক্ষ ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের ওপর। এবারের বাজেটটাকে সাধুবাদ জানাই যে বাজেটটা শুধু কলে বড় বড় সেটাই না, বরং কিভাবে বাজেটটা ব্যবহার করা হবে সঠিকভাবে সেটারও বেশ কিছু দিক নির্দেশনা কিন্তু বাজেটে আছে। এবার যেহেতু একটা বড় বাজেট দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে, সেটা প্রমাণ করছে যে আসলে বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে আসলে অগ্রাধিকার দিচ্ছে। আমরা আশা করি যে এবার স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গাটাও নিশ্চিত করা হবে, সুতরাং প্রক্রিয়াটাও যেন স্বচ্ছ হয়। ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। তবে বরাদ্দ মানেই স্বাস্থ্যসেবার মান রাতারাতি বদলে যাওয়া নয়। খোদ স্বাস্থ্যমন্ত্রী বলছেন একথা। তিনি জানালেন, জনবল ব্যবস্থাপনা, অবকাঠামো, দুর্নীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ অতিক্রম করা না গেলে প্রতিশ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে না। আমাদেরকে একটু সময় দিয়ে দেখেন, প্রত্যেকটা হসপিটাল মানুষের স্বার্থে ব্যবহৃত হতে হবে। যদি কোনো হসপিটালে ইরেগুলারিটি করে, মানুষদের সেবা দিতে অবহেলা করে, আমাদের মানুষদের জীবন নিয়ে সিনেমিনি খেলে, দে অল উইল বি পানিশ। উই হ্যাভ টু ইউজ দিস ফান্ড। একটা পয়সা ফেরত যেতে দেবো না। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এই সপ্তাহ থেকে কাজ শুরু করেছি, অ্যান্ড 1 তারিখ থেকে উইল গো ফার্দার, উইল টেক ফার্দার স্টেপস টু ইমপ্লিমেন্ট দ্য টোটাল মানি টু ইউটিলাইজ দিস মানি সাকসেসফুলি। সুস্থ নাগরিক একটি দেশের অন্যতম প্রধান চালিকা শক্তি। নতুন সরকার প্রথম বাজেটে সেই চালিকা শক্তির সুরক্ষায় আলাদা নজর দিয়েছে। এখন বাড়তি বরাদ্দ দিয়ে রোগে শোকে রাষ্ট্র কতটুকু পাশে থাকে তাই দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে একটা বিরতি। ফিরছে 24। এবারে বাজেটে প্রত্যাহার করা হয়েছে মোবাইল ফোনে সিমের কর, যাতে সরাসরি উপকার পাবে সাধারণ মানুষ। এমন তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। বলেন, সরকারের নানামুখী উদ্যোগে 2030 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে। রোববার রাজধানীতে গ্রামীণ ফোনের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাড়তি বরাদ্দের মাধ্যমে প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরিতে বাড়তি গুরুত্ব থাকছে এবারের বাজেটে, যে খাতে কেবল নতুন উদ্যোগেই বরাদ্দ দেওয়া হয়েছে 1000 কোটি টাকা সম্প্রসারণ করা হয়েছে। তবে বরাদ্দ সহ বিভিন্ন সময়ে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, অদক্ষ ব্যবস্থাপনায় যা থেকে মেলেনি কাঙ্ক্ষিত ফল, যা নতুন করে উঠে এসেছে এদিনের অনুষ্ঠানে। বক্তারা বলেন, শিল্প খাতে কর কমানোর দাবি তোলা হচ্ছে, অন্যদিকে বাড়াতে হবে সরকারের রাজস্ব, যার ভারসাম্য তৈরি করা কঠিন। এবারের বাজেট এবং এই এনভায়রনমেন্ট encourages us to do more. And as I mentioned, that every benefit this budget is giving to our customer will pass to the customer. Every benefit we get from out of it as a company, we will invest. অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন,
বাস্তব ভিত্তিক পদক্ষেপ বাস্তবায়নে নেওয়া হচ্ছে অংশীজনদের পরামর্শ। এবারের বাজেটে সিম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরাসরি সাধারণ জনগণের উপকারে আসবে। বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে বলেও আশাবাদ তার। In the budget, we built into every single benefit what garment sector gets. The electronics and consumer sector will get the same benefit going forward for next 10 years. We have taken out that SIM tax, which directly will impact and help the general people. এদিন দেশের প্রথমবারের মতন 700 মেগাওয়াট ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড চালু করে গ্রামীণফোন। বিটিআরসি 13 বছরের জন্য গ্রামীণফোনকে 10 মেগাহার্জ স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে। এর বিপরীতে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় 2200 কোটি টাকা জমা দেবে প্রতিষ্ঠানটি। প্রিশতি খান, চ্যানেল 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের কর ও শুল্ক সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। 63% গ্রাহক সুবিধা বঞ্চিত, এমন অভিযোগ বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের। সবুজ বিদ্যুতের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কার কথাও জানান তারা। দেশে বর্তমানে দৈনিক প্রায় 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, যার মধ্যে জীবাশ্ম জ্বালানি পূরণ করে 97%। নবায়নযোগ্য জ্বালানি থেকে আসে সর্বোচ্চ 3%। আর বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশের অবস্থান একেবারেই তলানিতে। এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বাজেটে যা ছিল 16,952 কোটি টাকা। সে সময় এ খাতে বার্ষিক ভর্তুকির পরিমাণ দাঁড়ায় প্রায় 40,000 কোটি টাকা। আর এবারের বাজেটে যে লক্ষ্য দেওয়া হয়েছে তা পূরণ নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। আলটিমেটলি সরকারকে এক্সপ্লোর করতে গিয়েছে কেন, এটা মূল ইস্যু। এখন পর্যন্ত আমরা যেটা মনে করি যে সরকার ওই ধরনের কোনো ইনিশিয়েটিভ এখনও দেখছি না, যে কতগুলো জায়গায় তারা সিলেক্ট করা যায়, কোথায় কোথায় পাওয়ার প্ল্যান্ট করা যাবে, কোথায় আছে জায়গাগুলো, এ ধরনের কোনো ইনিশিয়েটিভ আমরা দেখি না। পুরো একটা সেক্টরকে বাদ দিয়ে আপনি এনার্জি সিকিউরিটি বা জনবান্ধব রিনিউয়েবল এনার্জি করবেন কিভাবে? আর এই সেক্টরের সাথে যতজন জড়িত আছে তার কি সবার চাকরি লুজ করবে? সেমিনারে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ঘোষিত কর ও শুল্ক সুবিধা যেভাবে দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্ট কিছু বড় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি সেই সুযোগ নিতে পারবে। ফলে দেশের 63% ব্যবসায়ী ও গ্রাহক এই সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হবে। সেই সাথে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে সতর্ক করেছেন বিনিয়োগকারীরা। পেমেন্ট গ্যারান্টি যদি থাকে তাহলে এই মডেলটাও অ্যাট্রাকটিভ মডেল হতে পারে, ইনভেস্টর চলে আসবে। কারণ ধরেন ইনভেস্টর কি, আমরা কাজ করছি ইটকল থেকে ফাইন্যান্স দিয়ে। পরিস্থিতি উত্তরণে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ সব সরঞ্জামে সমান শুল্ক সুবিধা, সবার জন্য 0% শুল্ক এবং 10 বছরের ট্যাক্স হলিডে দেওয়ার দাবি জানানো হয়েছে। বিএসআরই এর মতে বিভাগীয় শহরের 25% ছাদ ব্যবহার করেই 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাই সৌর সেচ ও রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা করা উচিত। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন।